একবার কি হলো, শেখ সাদী নিজের উট নূরের পিঠে চড়ে কাছের গ্রামে যাচ্ছিলেন। রাস্তায় তাকে একটা নদী পার হতে হতো, যার ওপর একটা পুরনো জীর্ণ কাঠের সেতু ছিল। সেতুটা এতটাই দুর্বল ছিল যে গ্রামের লোকেরা অক্সর সেটার ওপর দিয়ে যেতে ভয় পেত। কিন্তু শেখ সাদীর খুব তাড়া ছিল, কারণ গ্রামে একটা মেলার আয়োজন করা হয়েছিল, আর শেখ সাদীর সেখানকার মিষ্টি আর ভোজের প্রতি খুব আগ্রহ ছিল। যখন শেখ সাদী নিজের উট নূরকে নিয়ে সেতুর কাছে পৌঁছলেন, তখন দেখলেন যে সেতুর কাঠগুলো মরমর করছে। গ্রামের কিছু লোক কিনারে দাঁড়িয়ে চিৎকার করছিল, শেখ সাদী থেমে যান, এই সেতুটা ভেঙে যাবে, আপনি আর আপনার উট নূর দুজনেই নদীতে পড়ে যাবেন। শেখ সাদী তাদের কথা শুনলেন, কিন্তু নিজের দাড়ি ছুঁয়ে বললেন, আরে তোমরা আমার উট নূরকে চেনো না? এটা কোনো সাধারণ উট নয়, এটা পৃথিবীর সবচেয়ে চালাক উট, এটা আমাকে কখনোই পড়তে দেবে না। লোকেরা একে অপরের দিকে তাকালো আর হাসতে লাগলো। এক বয়স্ক মানুষ বলল, শেখ সাদী, উট আবার চালাকিতে কি বোঝে, এটা তো শুধু বোঝা বহন করার পশু। শেখ সাদী মুচকি হেসে উত্তর দিলেন, শুধু তোমরা দেখতে থাকো, আমার উট নূর আজ তোমাদের নিজের চালাকি দেখাবে। শেখ সাদী উট নূরকে হালকা করে লাগাম দেখালেন আর সেতুতে চলার ইশারা করলেন। উট নূর ধীরে ধীরে খুব সাবধানে পা ফেলতে লাগল। প্রতিটা পদক্ষেপের সাথে সেতুটা মরমর করে উঠল, আর কিনারে দাঁড়িয়ে থাকা লোকেরা নিঃশ্বাস আটকে দেখতে থাকল। উট মাঝে মাঝে থামত, নিজের পা দিয়ে কাঠটা টোকা দিত আর তারপর এগিয়ে যেত। শেখ সাদীও শান্তভাবে বসেছিলেন, যেন তার নিজের উট নূরের ওপর সম্পূর্ণ ভরসা ছিল। অবশেষে উট নূর আর শেখ সাদী দুজনেই নিরাপদে সেতু পার হয়ে গেলেন। কিনারে দাঁড়িয়ে থাকা লোকেরা অবাক হয়ে গেল। একজন যুবক জিজ্ঞেস করল, শেখ সাদী, এই উট নূর সত্যি এত চালাক কি করে হলো? এটা তো এমনভাবে চলল যেন কোনো মানুষ। শেখ সাদী হেসে বললেন, আমি তো বলেছিলাম আমার উট নূর বিশেষ, কিন্তু আসল রহস্যটা হলো যে আমি এটাকে আগে থেকেই শিখিয়ে রেখেছি, যে যখনই কোনো দুর্বল সেতু আসে তখন যেন সে প্রতিটা পদক্ষেপ খুব ভেবেচিন্তে ফেলে। লোকেরা হাততালি দিল আর শেখ সাদীর প্রশংসা করতে লাগল। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। মেলায় পৌঁছে শেখ সাদী জানতে পারলেন যে সেখানে একটা অদ্ভুত প্রতিযোগিতা হচ্ছিল। গ্রামের সবচেয়ে চালাক পশুকে পুরস্কার দেবার ঘোষণা ছিল। শেখ সাদী ভাবলেন, এটা তো আমার উট নূরের জন্যই তৈরি হওয়া একটা সুযোগ। তিনি তখনই নিজের উট নূরকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করালেন। প্রতিযোগিতায় অনেক লোক নিজের নিজের পশু নিয়ে এসেছিল। কেউ নিজের ছাগল এনেছিল, কেউ নিজের কুকুরকে, আর কেউ নিজের তোতাকে। বিচারকেরা সব পশুকে এক এক করে পরীক্ষা করা শুরু করলেন। যখন শেখ সাদীর উট নূরের পালা আসলো, তখন বিচারকেরা বললেন, শেখ সাদী, আপনার উট নূর আবার কি চালাকি দেখাবে? এটা তো শুধু চড়ে আর বোঝা টানে। শেখ সাদী মুচকি হেসে উত্তর দিলেন, হুজুর, আমার উট নূরকে একটা সুযোগ তো দিন, এটা আপনাকে এমন একটা কৌশল দেখাবে যে আপনারা হতবাক হয়ে যাবেন। বিচারকেরা শেখ সাদীকে একটা কাজ দিলেন। তারা বললেন, এখানে একটা ঝুড়িতে অনেক রকমের জিনিস আছে, আপেল, গাজর, রুটি আর কিছু পাথরও আছে। আপনার উট নূর যদি শুধু খাওয়ার জিনিসগুলো বেছে নেয়, তাহলে আমরা মেনে নেব যে এটা চালাক। শেখ সাদী উট নূরের কানে ফিসফিস করলেন আর তাকে ঝুড়ির কাছে ছেড়ে দিলেন। উট নূর ঝুড়ির কাছে গেল। সে প্রথমে আপেল শুকল, তারপর গাজর, আর এক এক করে সব খাওয়ার জিনিস আলাদা করে রাখল। পাথরগুলোকে সে ছুলো পর্যন্ত না। বিচারকেরা অবাক হয়ে গেলেন। তারা জিজ্ঞেস করলেন, শেখ সাদী, এই উট নূর এত বুদ্ধিমান কি করে হলো? শেখ সাদী হেসে বললেন, হুজুর, আমি এটাকে ক্ষুধার্ত রেখেছিলাম। ক্ষুধার্ত উট নূর কখনোই পাথর ছোবে না, কারণ সে খাওয়ার জিনিসগুলোর গন্ধ খুব ভালো করে চেনে। মেলায় হাসির ফোয়ারা উঠল। বিচারকেরা শেখ সাদীর উট নূরকে সবচেয়ে চালাক পশুর খেতাব দিলেন, আর শেখ সাদীকে পুরস্কারে একটা থলি ভরা মুদ্রা পেলেন। শেখ সাদী মুদ্রার থলিটা নিজের উট নূরের পিঠে চাপালেন আর গ্রামের দিকে চলতে লাগলেন। তখন সূর্য ডুবে গিয়েছিল আর আকাশে তারারা ঝলমল করছিল। রাস্তাটা শুনশান ছিল আর হালকা হালকা ঠান্ডা বাতাস বইছিল। শেখ সাদী নিজের উট নূরের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলেন, আরে আমার বাঘ, তুই আজ আমার সম্মান বাড়িয়ে দিলি। এবার এই মুদ্রাগুলো দিয়ে আমরা কিছু ভালো খাবার খাবো, আর তোকেও আমি অনেক তাজা ঘাস খাওয়াবো। উট নূর যেন শেখ সাদীর কথা বুঝতে পারছিল। সে হালকা করে ডাকলো আর পা বাগাতে থাকলো। কিন্তু যেমনটা শেখ সাদীর জীবনে হয়, গল্পে একটা নতুন মোড় আসতে যাচ্ছিল। রাস্তায় একটা ঘন জঙ্গল পড়ত, আর সেই জঙ্গলে কিছু ডাকাত লুকিয়ে বসেছিল।
এই ডাকাতরা মেলা থেকে ফেরা লোকেদের লুট করার জন্য কুখ্যাত ছিল। যখনই শেখ সাদি জঙ্গলের কাছে পৌঁছলেন, হঠাৎ ঝোপের থেকে 4-5টা হৃষ্টপুষ্ট ডাকাত বেরিয়ে আসলো। তাদের হাতে লাঠি ছিল আর মুখে মুখোশ বাঁধা ছিল। ডাকাতদের সর্দার বলল, থেমে যা শেখ সাদি, তোর থলিটা আমাদের দিয়ে দে, নইলে আজ তোর আর তোর উট নূরের এখান থেকে বেরোনো মুশকিল হবে। শেখ সাদি এক মুহূর্তের জন্য ডাকাতদের দিকে তাকালেন, তারপর নিজের উট নূরের দিকে তাকিয়ে হাসলেন। ডাকাতদের মনে হলো যে শেখ সাদি ভয় পেয়ে গেছে, কিন্তু শেখ সাদি তো শেখ সাদি ছিলেন। তিনি শান্ত স্বরে বললেন, আরে ভাইরা, থলিটা তো আমি দিয়ে দেব, কিন্তু আমার উট নূরকে তো ছেড়ে দাও, এই বেচারা তো শুধু আমার সঙ্গী। ডাকাতরা হেসে বলল, উট নূর আমাদের চাই না, শুধু থলিটা দে আর চুপচাপ চলে যা। শেখ সাদি উট নূরের পিঠ থেকে থলি নামালেন আর ডাকাতদের দিকে বাড়ালেন। কিন্তু যেই সর্দার থলিটা ধরার জন্য হাত বাড়ালো, শেখ সাদি উট নূরের কানে কিছু ফিসফিস করলেন। হঠাৎ উট নূর জোরে ডাকলো আর এত দ্রুত দৌড়লো যে ডাকাতরা অবাক হয়ে গেল। উট নূর জঙ্গলের পায়ে হাঁটা পথে দৌড়াতে থাকলো আর শেখ সাদি থলি হাতে পেছনে পেছনে চিৎকার করতে থাকলেন, থাম আমার বাঘ, থাম, থলিটা ছেড়ে দে। ডাকাতদের মনে হলো যে উট নূর থলি নিয়ে পালিয়ে গেছে আর তারা তার পেছনে দৌড়াতে লাগলো। শেখ সাদি চুপ করে একটা গাছের পেছনে লুকিয়ে গেলেন। উট নূর জঙ্গলে এদিক সেদিক দৌড়াতে থাকলো আর ডাকাতরা তার পেছনে পাগলের মতো ছুটতে থাকলো। কিন্তু শেখ সাদি উট নূর এতটাই চালাক ছিল যে সে ডাকাতদের জঙ্গলের গভীর অংশে নিয়ে গিয়ে একটা জলাভূমির কাছে ছেড়ে দিল। ডাকাতরা জলাভূমিতে ফেসে গেল আর উট নূর হালকা হালকা পদক্ষেপে আবার শেখ সাদির কাছে ফিরে আসলো। শেখ সাদি উট নূরের পিঠ চাপড়ে বললেন, সাবাস আমার বন্ধু, তুই আজ আবার আমার সম্মান বাঁচিয়ে দিলি। শেখ সাদি থলিটা আবার উট নূরের পিঠে চাপালেন আর গ্রামের দিকে চলতে লাগলেন। কিন্তু রাস্তায় আরও একটা টুইস্ট অপেক্ষা করছিল। গ্রামের কাছে পৌঁছতেই শেখ সাদি একজন পুরনো বন্ধুকে পেলেন, যার নাম ছিল হামজা। হামজা শেখ সাদিকে দেখে খুশিতে জড়িয়ে ধরলেন আর বললেন, শেখ সাদি, শুনেছি আপনি মেলায় বড় কামাল করেছ, কিন্তু এই থলিটা কিসের? হেসে বললেন, এটা আমার উট নূরের রোজগার। হামজা, কিন্তু আপনি বলুন, আপনি এখানে কি করছেন? হামজা বললেন যে গ্রামে একটা নতুন আমির এসেছে, যে খুব কড়া। সে গ্রামের লোকেদের থেকে বিনা কারণে খাজনা আদায় করছে। শেখ সাদি এটা শুনে তার চোখে দুষ্টুমি ভরা একটা ঝলক আসলো। তিনি বললেন, হামজা, আপনি চিন্তা করবেন না, আমার উট নূর আর আমার চালাকি দিয়ে এই আমিরকেও একটা শিক্ষা দেব। হামজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, শেখ সাদি, আপনি আর আপনার উট নূর আমিরের কি করতে পারবেন? শেখ সাদি মুচকি হেসে বললেন, শুধু আপনি কাল সকালে গ্রামের বাজারে আসুন, আমি আপনাকে দেখাবো যে আমার উট নূর শুধু মেলাতেই নয়, আমিরদের সামনেও কামাল করতে পারে। শেখ সাদি নিজের বন্ধু হামজার সাথে গ্রামের বাজারের দিকে এগোতে থাকলেন। সকালের সময় ছিল আর গ্রামে হালকা হালকা আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা আমিরের ভয়ে আতঙ্কে ছিল, কারণ নতুন আমির সবার কাছে বিনা কারণে খাজনা চাইছিল। কেউ নিজের ফসলের অর্ধেক অংশ দিচ্ছিল, তো কেউ নিজের পরিশ্রমের রোজগার। শেখ সাদি হামজাকে বললেন, হামজা, আজ আমরা এই আমিরকে এমন একটা শিক্ষা দেব যে সে গ্রামের লোকেদের বিরক্ত করা ভুলে যাবে। হামজা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, শেখ সাদি, আমিরের কাছে সিপাই আছে, অস্ত্র আছে, আপনি আর আপনার উট নূর কি করবেন? শেখ সাদি নিজের দাড়ি ছুঁয়ে বললেন, হামজা, চালাকি অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি দিয়ে যেতে হয়, শুধু আপনি দেখতে থাকুন। বাজারে আমিরের একজন কর্মচারী বসেছিল, যে খাজনা আদায়ের কাজটা দেখত। সে শেখ সাদিকে দেখেই আওয়াজ দিল, এই শেখ সাদি, আপনি মেলা থেকে মুদ্রার থলি নিয়ে এসেছেন? শুনেছি অর্ধেক খাজনা জমা দিন, নইলে আমিরের সিপাহীরা আপনাকে তুলে নিয়ে যাবে। শেখ সাদি শান্ত স্বরে উত্তর দিলেন, হুজুর, খাজনা তো আমি দেব, কিন্তু প্রথমে আমির সাহেবের সাথে আমার একটা দেখা করিয়ে দিন, আমি তার সামনে নিজের থলিটা খুলতে চাই। কর্মচারী শেখ সাদির কথায় কোনো ক্ষতি দেখল না। সে সিপাহীদের ডাকল আর শেখ সাদিকে আমিরের হাবেলির দিকে নিয়ে যাওয়া হলো। হাবেলিতে আমির নিজের সিংহাসনে বসেছিল, চারিদিকে সিপাহীরা দাঁড়িয়েছিল আর টেবিলে নানা রকমের খাবার সাজানো ছিল। আমির শেখ সাদিকে দেখে ব্যঙ্গ করল, তো আপনি সেই শেখ সাদি যার উট নূর মেলায় কামাল দেখিয়েছে, বলুন কি চান? শেখ সাদি খুব শ্রদ্ধার সাথে সালাম করলেন আর বললেন, হুজুর, আমি আপনার খাজনা দিতে এসেছি, কিন্তু আমার থলিতে মুদ্রার সাথে আরও কিছু আছে, যেটা আমি শুধু আপনাকে দেখাতে চাই। আমিরের চোখে লোভের ঝলক আসলো। সে বলল, ঠিক আছে, দেখান কি নিয়ে এসেছেন।
শেখ সাদি নিজের উট নূরকে কাছে ডাকলেন, যেটা বাইরে বাঁধা ছিল। উট নূরের পিঠে থলিটা রাখা ছিল। শেখ সাদি থলি খুললেন আর তার মধ্যে থেকে কিছু মুদ্রা বের করলেন। তারপর তিনি উট নূরের কানে কিছু ফিস ফিস করলেন। হঠাৎ উট নূর জোরে জোরে ডাকতে শুরু করল আর হাবেলির মাঝখানে দৌড়াতে লাগল। সিপাইরা তাকে ধরতে দৌড়ালো, কিন্তু উট নূর এত দ্রুত এদিক সেদিক দৌড়াচ্ছিল যে টেবিলে রাখা খাবারগুলো এদিক সেদিক ছড়িয়ে গেল। আমির রাগে চিৎকার করল, এটা কি তামাশা শেখ সাদি? শেখ সাদি নিষ্পাপভাবে উত্তর দিলেন, হুজুর, আমার উট নূর আপনার হাবেলির শান দেখে এত খুশি হয়েছে যে সে নাচতে শুরু করেছে, কিন্তু চিন্তা করবেন না, আমি এটাকে শান্ত করছি। শেখ সাদি উট নূরকে ধরলেন আর তাকে বাইরে নিয়ে গেলেন, কিন্তু যখন তিনি ফিরে আসলেন তখন থলিটা উট নূরের পিঠে ছিল না। আমির রাগে জিজ্ঞেস করল, শেখ সাদি, আপনার থলিটা কোথায় গেল? শেখ সাদি অবাক হয়ে বললেন, হুজুর, সম্ভবত আমার উট আপনার অতিথি আপ্যায়নে এত প্রভাবিত হয়েছে যে সে থলিটা আপনাকে উপহার দিয়ে দিয়েছে, আপনার হাবেলিতে কোথাও লুকিয়ে রেখেছে। আমির সিপাহীদের হাবেলি খোঁজার আদেশ দিলেন, কিন্তু থলিটা কোথাও পাওয়া গেল না। আসলে শেখ সাদি চালাকি করে থলিটাকে হাবেলির বাইরে একটা গোপন জায়গায় লুকিয়ে রেখেছিলেন, যেখানে তার বন্ধু হামজা সেটাকে নিতে যাচ্ছিল। আমির রাগে লাল হয়ে গেল আর বলল, শেখ সাদি, আপনি আমার সাথে ধোঁকা করেছেন, আমি আপনাকে জেলে ভরে দেব। শেখ সাদি শান্ত স্বরে উত্তর দিলেন, হুজুর, ধোঁকা তো আপনি গ্রামের লোকেদের সাথে করছেন, যারা তাদের পরিশ্রমের রোজগার ছিনিয়ে নিচ্ছেন। আমার উট নূর তো শুধু একটা শিক্ষা দিতে চেয়েছিল যে লোভের ফল ভালো হয় না। তখনই গ্রামের লোকেরা, যারা হাবেলির বাইরে জড়ো হয়েছিল, শেখ সাদির কথা শুনে হাসতে লাগল। আমিরকে নিজের সম্মান বাঁচানোর জন্য চুপ থাকতে হলো। সে শেখ সাদিকে যেতে দিল, কিন্তু মনে মনে ভেবে নিল যে সে শেখ সাদিক থেকে প্রতিশোধ নেবে। শেখ সাদি হামজাকে ইশারা করলেন আর হামজা চুপ করে থলিটা গ্রামের লোকেদের মধ্যে বিলি করে দিলেন। গ্রামের লোকেরা খুশিতে নাচতে লাগলো আর শেখ সাদির প্রশংসা করতে লাগলো। কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। আমির শেখ সাদিকে শিক্ষা দেওয়ার জন্য একটা নতুন পরিকল্পনা করল। সে গ্রামে ঘোষণা করালো যে পরের সপ্তাহে একটা বড় মেলা হবে, যেখানে শেখ সাদিকে নিজের উট নূরের সাথে একটা অসম্ভব কাজ সম্পূর্ণ করতে হবে, নইলে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। শেখ সাদি এটা শুনে তার চোখে আবার সেই দুষ্টুমি ভরা ঝলক আসলো। তিনি নিজের উট নূরের দিকে তাকিয়ে বললেন, আমার বাঘ, তৈরি হয়ে যা, এবার আমাদের আমিরকে এমন শিক্ষা দিতে হবে যে সে সব সময়ের জন্য ভালো হয়ে যায়। শেখ সাদি নিজের উট নূরের সাথে গ্রামের বাজারে দাঁড়িয়েছিলেন। আমির ঘোষণা করিয়েছিল যে পরের সপ্তাহে মেলায় শেখ সাদিকে এমন একটা কাজ সম্পূর্ণ করতে হবে যেটা কোনো সাধারণ মানুষ করতে পারে না। গ্রামের লোকেরা চিন্তিত ছিল, কারণ আমিরের উদ্দেশ্য পরিষ্কার ছিল, সে শেখ সাদিকে ছোট করতে চেয়েছিল। হামজা শেখ সাদিকে জিজ্ঞেস করলেন, শেখ সাদি, আপনি এত শান্ত কেন? আমির তো আপনাকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি নিয়েছে। শেখ সাদি নিজের দাড়ি ছুঁয়ে বললেন, হামজা, যখন আমার উট নূর আমার সাথে আছে তখন আমিরের কোনো চাল আমার সামনে টিকবে না। শুধু আপনি মেলায় আসুন আর দেখুন। মেলার দিন চলে আসলো। গ্রামের মাঠ রঙিন ঝান্ডা আর মিষ্টির দোকান দিয়ে সাজানো ছিল। লোকেরা দূর দূর থেকে এসেছিল আর আমির নিজের সিপাহীদের সাথে একটা উঁচু মঞ্চে বসেছিল, যেন কোনো বাদশাহ। শেখ সাদি নিজের উট নূরের সাথে মাঠে ঢুকলেন। উট নূরের পিঠে একটা ছোট থলে বাঁধা ছিল আর শেখ সাদির মুখে সেই দুষ্টুমি ভরা হাসিটা ছিল। গ্রামের লোকেরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানালো, কিন্তু আমিরের মুখে ছিল একটা কুটিল হাসি। আমির মঞ্চ থেকে আওয়াজ দিল, শেখ সাদি, আজ আপনাকে আমার কাজটা সম্পূর্ণ করতে হবে। যদি আপনি হেরে যান তাহলে আপনাকে আর আপনার উট নূরকে গ্রাম ছাড়তে হবে। শেখ সাদি খুব শ্রদ্ধার সাথে সালাম করলেন আর বললেন, হুজুর, আগে কাজটা তো বলুন, আমার উট নূর আর আমি তৈরি আছি। আমির একটা বড় কাঠের বাক্স আনালেন, যেটা 4টা তালা দিয়ে বন্ধ ছিল। সে বলল, এই বাক্সে একটা অমূল্য রত্ন আছে। আপনাকে আর আপনার উট নূরকে বিনা তালা ভেঙে, বিনা বাক্স খুলে এই রত্নটা বের করতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে আমি গ্রামের লোকেদের থেকে খাজনা নেওয়া বন্ধ করে দেব, কিন্তু যদি আপনি ব্যর্থ হন তাহলে গ্রাম থেকে চলে যাবেন। গ্রামের লোকেরা একে অপরের দিকে তাকালো। এই কাজটা তো অসম্ভব ছিল। বাক্সটা কাঠের ছিল, শক্ত তালা দিয়ে বন্ধ, আর সেটা খোলার কোনো উপায় দেখা যাচ্ছিল না। হামজা শেখ সাদির কাল ফিসফিস করলেন, শেখ সাদি, এখন কি হবে? এটা তো একটা ফাঁদ।
শেখ সাদী হালকা হেসে বললেন, হামজা, যে ফাঁদ বিছায় তাকে ফাঁদে ফেলাটা আমি খুব ভালো করে জানি। শেখ সাদী উট নূরকে বাক্সের কাছে নিয়ে গেলেন। উট নূর বাক্সটাকে শুঁকতে লাগল, আর তারপর হঠাৎ সে নিজের লেজ দিয়ে বাক্সটাকে হালকা করে ধাক্কা মারল। বাক্সটা হালকা করে নড়ল, আর শেখ সাদী উট নূরের থলে থেকে একটা ছোট আয়না বের করলেন। তিনি আয়নাটাকে বাক্সের উপরে রাখলেন, আর আমিরের দিকে তাকিয়ে বললেন, হুজুর, আমার উট নূর বলছে যে রত্নটা আপনার বাক্সে নেই। আমির হতবম্ব হয়ে গেল। সে রাগে বলল, এটা কি বাজে কথা শেখ সাদী, রত্নটা বাক্সের মধ্যেই আছে। শেখ সাদী শান্ত স্বরে উত্তর দিলেন, হুজুর, যদি রত্নটা বাক্সে থাকে তাহলে আমার উট নূর সেটা দেখে নিয়েছে, এই আয়নাটা তার প্রমাণ। শেখ সাদী আয়নাটাকে ওপরে তুললেন, আর তাতে সূর্যের আলো পড়তেই একটা উজ্জ্বল রং দেখা গেল, যেটা রত্নের মতো ঝলমল করছিল। গ্রামের লোকেরা অবাক হয়ে হাততালি দিতে লাগল। আমির বুঝতে পারল না যে শেখ সাদী কি করল। আসলে শেখ সাদী আগেই হামজা দিয়ে আমিরের একজন চাকরকে ঘুষ দিয়ে জেনে নিয়েছিলেন যে বাক্সে কোনো রত্ন নেই। এটা আমিরের ফাঁদ ছিল। শেখ সাদী আয়নাটা ব্যবহার করে শুধু একটা উজ্জ্বলতা তৈরি করেছিলেন, যাতে আমিরের মুখোশ খুলে যায়। আমির রাগে লাল হয়ে গেল, কিন্তু গ্রামের লোকেদের ভিড় এখন তার বিরুদ্ধে ছিল। তারা বলল, আমির সাহেব, আপনি মিথ্যে বলেছেন, বাক্সে রত্ন ছিলই না। আমিরকে নিজের সম্মান বাঁচানোর জন্য চুপ থাকতে হলো। সে বাধ্য হয়ে ঘোষণা করল, ঠিক আছে, আমি গ্রামের লোকেদের থেকে খাজনা নেব না। শেখ সাদী, আপনি জিতে গেলেন। শেখ সাদী নিজের উট নূরের পিঠ চাপড়ালেন আর বললেন, হুজুর, এই জয়টা আমার নয়, আমার উট নূরের। গ্রামের লোকেরা হাসতে লাগলো, আর মেলায় চারিদিকে শেখ সাদী আর তার উট নূরের প্রশংসা হতে লাগলো। কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। আমির মনে মনে ভেবে নিল যে সে শেখ সাদীর কাছে এই হারটা মানবে না। সে একটা নতুন পরিকল্পনা করল। এবার সে শেখ সাদীকে এমন একটা চ্যালেঞ্জ দেবে যেখানে উট নূরও তার সাথে দিতে পারবে না। শেখ সাদী আমিরের উদ্দেশ্যটা বুঝে ফেলেছিলেন। তিনি হামজাকে বললেন, হামজা, আমির এখনো হার মানবে না, কিন্তু আমার কাছে আরও একটা কৌশল আছে। পরের বার আমরা তাকে এমন শিক্ষা দেব যে সে সব সময়ের জন্য ভালো হয়ে যায়। হামজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, শেখ সাদী, এখন আপনি কি করতে যাচ্ছেন? শেখ সাদী নিজের দুষ্টুমি ভরা হাসির সাথে উত্তর দিলেন, শুধু আমার উট নূরকে তৈরি থাকতে দিন, পরের কামালটা তার হবে। শেখ সাদী আর তার বন্ধু হামজা গ্রামের একটা পুরনো বট গাছের নিচে বসেছিলেন। শেখ সাদী নিজের উট নূরকে গাছের ঘাস চড়ার জন্য ছেড়ে দিয়েছিলেন, আর তার চোখে সেই দুষ্টুমি ভরা ঝলকটা ছিল। হামজা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, শেখ সাদী, আমির এবার কি নতুন ফাঁদ বিছাবে? শুনেছি সে এবার এমন একটা চ্যালেঞ্জ তৈরি করেছে যেখানে আপনার উট নূরও আপনাকে বাঁচাতে পারবে না। শেখ সাদী হেসে উত্তর দিলেন, হামজা, আমির ভুলে গেছে যে আমার উট নূরের চালাকি আমার বুদ্ধি থেকে আসে। শুধু আপনি দেখতে থাকুন, এবার আমরা আমিরকে এমন শিক্ষা দেব যে সে গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। কিছুদিন পরেই আমির গ্রামে ঢোল পিটিয়ে ঘোষণা করালো। সে বলল, শেখ সাদী, এবার আমি আপনাকে এমন একটা চ্যালেঞ্জ দিচ্ছি যেটা কোনো মানুষ বা পশু করতে পারে না। আমার কাছে একটা জাদুকরি ঘোড়া আছে, যেটা প্রতি রাতে ঝলমল করে। আপনাকে আর আপনার উট নূরকে এই ঘোড়াটা না ছুঁয়ে, না ভেঙে তার ঝলমলে ভাবটা চুরি করতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনাকে আর আপনার উট নূরকে সব সময়ের জন্য গ্রাম থেকে বের করে দেওয়া হবে। গ্রামের লোকেদের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। জাদুকরি ঘোড়া, ঝলমলে ভাব চুরি করা, এটা তো সত্যি অসম্ভব মনে হচ্ছিল। হামজা শেখ সাদীকে বললেন, শেখ সাদী, এই আমির কোনো জাদুটোনা তো করছে না, আপনি এবার ফেঁসে যাবেন। শেখ সাদী নিজের দাড়ি ছুঁয়ে বললেন, হামজা, জাদুর জবাব চালাকি দিয়ে দেওয়া হয়। আমার উট নূর আর আমার কাছে একটা কৌশল আছে। চ্যালেঞ্জের দিন চলে আসলো। গ্রামের মাঠ আবার সাজানো ছিল, আর আমির নিজের মঞ্চে বসেছিল। তার সামনে একটা বড় ঘোড়া রাখা ছিল, যেটা সত্যি রাতের অন্ধকারে হালকা হালকা ঝলমল করছিল। গ্রামের লোকেরা অবাক ছিল, আর কেউ কেউ তো সত্যি বিশ্বাস করছিল যে এই ঘোড়াটা জাদুকরি। শেখ সাদী নিজের উট নূরের সাথে মাঠে আসলেন। উট নূরের পিঠে একটা ছোট থলে বাঁধা ছিল, আর শেখ সাদীর মুখে সেই আত্মবিশ্বাসী হাসিটা ছিল। আমির ব্যঙ্গ করে বলল, শেখ সাদী, এখন দেখি আপনার উট নূর এই জাদুকরি ঘোড়ার ঝলমলে ভাবটা কি করে চুরি করে। শেখ সাদী খুব শ্রদ্ধার সাথে উত্তর দিলেন, হুজুর, আমার উট নূরকে একটা সুযোগ তো দিন। এটা ঝলমলে ভাব তো কি আপনার মনও চুরি করে নেবে।
গ্রামের লোকেরা হেসে পড়ল, কিন্তু আমিরের মুখ রাগে লাল হয়ে গেল। শেখ সাদী উট নূরকে ঘোড়ার কাছে নিয়ে গেলেন। উট নূর ঘোড়ার চারপাশে চক্কর লাগাতে লাগলো, যেন কিছু শুকছে। তারপর শেখ সাদী নিজের থলে থেকে একটা ছোট কাঁচের টুকরো বের করলেন আর সেটাকে উট নূরের সামনে রেখে দিলেন। উট নূর হালকা করে ডাকল, আর শেখ সাদী কাঁচটাকে ঘোড়ার ঝলমলের দিকে এভাবে বাঁকা করে ধরলেন যে ঝলমলে ভাবটা কাঁচের মধ্যে প্রতিফলিত হতে লাগল। কাঁচের মধ্যে ঘোড়ার ঝলমলে ভাবটা স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন শেখ সাদী সত্যি সেটার ঝলমলে ভাবটা চুরি করে নিয়েছেন। শেখ সাদী কাঁচটাকে উঁচুতে তুললেন আর গ্রামের লোকেদের দেখাতে দেখাতে বললেন, দেখুন হুজুর, আমার উট নূর আপনার জাদুকরি ঘোড়ার ঝলমলে ভাবটা চুরি করে নিয়েছে। এই কাঁচটা তার প্রমাণ। গ্রামের লোকেরা হাততালি দিতে লাগল, আর আমিরের মুখটা শুকিয়ে গেল। সে রাগে বলল, এটা ধোঁকা শেখ সাদী, আপনি ঘোড়াটাকে ছুলি পর্যন্ত না, তাহলে ঝলমলে ভাবটা কি করে চুরি করলেন? শেখ সাদী নিষ্পাপভাবে উত্তর দিলেন, হুজুর, আপনি তো বলেছিলেন যে ঘোড়াটাকে না ছুঁয়ে ঝলমলে ভাবটা চুরি করতে হবে। আমার উট নূর সেটাই করল। আর তাছাড়া আপনার ঘোড়াটা জাদুকরি নয়ই, এটা তো শুধু একটা সাধারণ ঘোড়া, যার ভেতরে একটা তেলের প্রদীপ জ্বলছে। শেখ সাদী উট নূরের থলে থেকে একটা ছোট পাথর বের করলেন আর হালকা করে ঘোড়ার দিকে ছুঁড়লেন। ঘোড়াটা হালকা নড়ল আর ভেতর থেকে প্রদীপের শিখাটা নিভে গেল। ঘোড়ার ঝলমলে ভাবটা গায়েব হয়ে গেল। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। আসলে শেখ সাদী আগেই আমিরের একজন চাকর থেকে জেনে নিয়েছিলেন যে ঘোড়াটা জাদুকরি নয়, বরং তার মধ্যে একটা প্রদীপ জ্বালানো হয়েছিল, যেটা রাতে ঝলমল ভাব তৈরি করত। শেখ সাদীর এই চালাকি আমিরের মুখোশ খুলে দিল। গ্রামের লোকেরা হইচই শুরু করে দিল, আমির আমাদের ধোঁকা দিয়েছে, এটা কোনো জাদুকরি ঘোড়া ছিল না। আমিরকে নিজের হার মানতে হলো। সে রাগ আর লজ্জায় বলল, ঠিক আছে শেখ সাদী, আপনি জিতে গেলেন, আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। সে নিজের সিপাহীদের ইশারা করল আর হাভেলির দিকে চলতে থাকল। কিন্তু শেখ সাদী গ্রামের লোকেদের জড়ো করলেন আর বললেন, বন্ধুরা, আমির চলে যাচ্ছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, হয়তো সে কোনো নতুন ফাঁদ বিছাবে। আমার উট নূর আর আমি সব সময় তোমাদের সাথে আছি। গ্রামের লোকেরা খুশিতে নাচতে লাগলো আর শেখ সাদীর প্রশংসায় গান গাইতে লাগলো। কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। কিছুদিন পর খবর আসলো যে আমির শহরের কাছে একটা নতুন খেলা শুরু করেছে। সে একটা বড় বাজার লাগিয়েছে, যেখানে সে ঘোষণা করেছে যে যে কেউ তার বানানো ধাঁধা সমাধান করবে তাকে অনেক সোনা দেওয়া হবে। শেখ সাদী এটা শুনে হামজার দিকে তাকিয়ে হাসলেন আর বললেন, হামজা, মনে হচ্ছে আমার উট নূর আর আমি আবার কোমর বাঁধতে যাচ্ছি। এবার আমিরকে শহরেই শিক্ষা দেব। শেখ সাদী নিজের উট নূরের পিঠে চড়ে শহরের সেই বড় বাজারে পৌঁছলেন, যেখানে আমির নিজের ধাঁধার ঘোষণা করেছিল। বাজারটা রঙিন তাঁবু, মিষ্টির দোকান আর জাদুকরদের খেলা দিয়ে ভরা ছিল। আমির একটা উঁচু মঞ্চে বসেছিল আর তার সামনে একটা বড় পর্দা ঝুলছিল। সে ঘোষণা করল, যে কেউ আমার ধাঁধা সমাধান করবে তাকে সোনা ভরা থলি দেওয়া হবে, কিন্তু যে হারবে তাকে আমার সিপাহীদের সামনে নিজের সম্মান হারাতে হবে। গ্রাম থেকে কিছু লোকও শেখ সাদীর সাহস বাড়ানোর জন্য এসেছিল, যাদের মধ্যে হামজাও ছিল। হামজা শেখ সাদীকে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, শেখ সাদী, এবার আমির কি ধাঁধা রেখেছে, আপনি তৈরি তো? শেখ সাদী নিজের দাড়ি ছুঁয়ে বললেন, হামজা, আমার উট নূর আর আমার চালাকির সামনে আমিরের কোনো ধাঁধা টিকতে পারে না, শুধু আপনি দেখতে থাকুন। আমির পর্দা সরালো আর সামনে একটা বড় তালা দেখা গেল, যেটা একটা লোহার সিন্দুক থেকে বাঁধা ছিল। আমির বলল, শেখ সাদী, আমার ধাঁধাটা এটা, এই সিন্দুকে আমার সবচেয়ে মূল্যবান গুপ্তধন আছে। আপনাকে আর আপনার উট নূরকে এই তালাটা খুলতে হবে, কিন্তু বিনা চাবি, বিনা তালা ভেঙে আর বিনা সিন্দুকের ক্ষতি করে। যদি আপনি এটা করতে পারেন তাহলে সোনাটা আপনার, নইলে আপনাকে বাজারে সবার সামনে উটের পিঠে চড়তে হবে। বাজারে নীরবতা নেমে আসলো। এই ধাঁধাটা তো অসম্ভব ছিল। তারাটা এত শক্ত ছিল যে সেটাকে ভাঙা নামুমকিন ছিল, আর চাবি আমিরের কাছে ছিল, যেটা সে নিজের পকেটে লুকিয়ে রেখেছিল। হামজা শেখ সাদীর দিকে তাকালেন, কিন্তু শেখ সাদীর মুখে সেই দুষ্টুমি ভরা হাসিটা ছিল। তিনি নিজের উট নূরকে কাছে ডাকলেন, যেটা নিজের লেজ নাড়াতে নাড়াতে শান্তভাবে দাঁড়িয়েছিল। শেখ সাদী উট নূরের থলে থেকে একটা ছোট কাপড় বের করলেন আর সেটাকে তালার কাছে নিয়ে গেলেন। শেখ সাদী তালাটাকে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর উট নূরের দিকে তাকিয়ে বললেন, আমার বাঘ, এবার তোর কামাল দেখানোর সময়।
উট নূর হালকা করে ডাকল আর শেখ সাদি কাপড়টাকে তালার উপর ঘষলেন। হঠাৎ তালা থেকে একটা হালকা স্ফুলিঙ্গ বের হলো আর সেটা নিজে থেকেই খুলে গেল। বাজারে থাকা লোকেরা অবাক হয়ে গেল। আমিরের মুখটা শুকিয়ে গেল আর সে চিৎকার করে বলল, এটা কি জাদু শেখ সাদি, আপনি তালাটা কি করে খুললেন? শেখ সাদি হেসে উত্তর দিলেন, হুজুর, এটা কোনো জাদু নয়, আমার উট নূরের চালাকি। আমি আগেই আপনার চাকর থেকে জেনে নিয়েছিলাম যে এই তালাটা পুরনো আর এতে একটা বিশেষ জায়গায় ঘষলে এটা খুলে যায়। আমার উট নূর আমাকে সেই জায়গাটা শুঁকে বলে দিয়েছে। আসলে শেখ সাদি আমিরের একজন পুরনো চাকর থেকে এই রহস্যটা জেনে নিয়েছিলেন যে তালাটা জাদুকরি নয়, বরং পুরনো আর খারাপ ছিল, যা একটু চাপ দিলে খুলে যেত। শেখ সাদি উট নূয়ের ব্যবহার করেছিলেন শুধু লোকেদের মনোযোগ সরানোর জন্য। বাজারে হাততালির শব্দ গুম গুম করে উঠল। সিন্দুকটা খোলা হলো আর তার মধ্যে সোনার থলি বের হলো, যাকে শেখ সাদি উট নূরের পিঠে চাপিয়ে নিলেন। আমির লজ্জায় লাল হয়ে গেল। সে বলল, শেখ সাদি, আপনি জিতে গেলেন, আমি এবার এই এলাকায় আর কখনোই ফিরব না। গ্রামের লোকেরা আর শহরের লোকেরা শেখ সাদির জয় জয়কার করল, আর আমির নিজের সিপাহীদের সাথে চুপ করে শহর ছেড়ে চলে গেল। শেখ সাদি সোনার থলিটা গ্রামের লোকেদের মধ্যে বিলি করে দিলেন আর বললেন, এই জয়টা আমার নয়, আমার উট নূরের চালাকির। গ্রামের লোকেরা হেসে পড়ল আর হামজা বললেন, শেখ সাদি, আপনি আর আপনার উট নূর সত্যি অসাধারণ। শেখ সাদি নিজের উট নূরের পিঠ চাপড়ালেন আর বললেন, হামজা, এবার আমরা বাড়ি চলি। আমার উট নূরের তাজা ঘাস চাই আর আমার একটা ভালো ঘুম। এভাবেই শেখ সাদি আর তার উট নূরের চালাকি শুধু গ্রামকে আমিরের অত্যাচার থেকে বাঁচালো না, বরং শহরেও তাদের খ্যাতি ছড়িয়ে পড়ল। তাদের গল্পগুলো গ্রাম গ্রাম শহর শহরে শোনানো হতে লাগল, আর লোকেরা হাসতে হাসতে তাদের চালাকির কাহিনী বলতে লাগল। এবার নিজেদের শ্বাসকে আরও শান্ত করো, নিজেদের মনকে শান্তি দিয়ে ভরে নাও। শেখ সাদির মতো আপনারা নিজেদের মস্তিষ্কের চালাকিকে আরাম দিন আর ঘুমের নরম কোলে চলে যান। নিদ্রা রানী আপনার মাথার কাছে বসে আপনাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছে। নিজের চোখ ধীরে ধীরে বন্ধ করুন আর এই মজার গল্পের সাথে একটা মিষ্টি ঘুমে হারিয়ে যান।